হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিপ্টো ইউনিভার্সিটি। আমাদের আজকের এই ভিডিওতে কথা বলবো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নিয়ে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র করতে পারবেন এবং সেই অনুযায়ী আপনি এখানে ট্রেডিং করতে পারবেন বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি বা আপনি ফরেক্স, স্টক মার্কেট, এই সব মার্কেটে আপনি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এইগুলো ব্যবহার করে আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস ব্যবহার করে প্রফিট গেইন করতে পারবেন। সো ভিডিও শুরু করার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি বাজিয়ে দেবেন সবার আগে আমার আপলোড করা ভিডিও পাওয়ার জন্য। সো প্রথমে কথা বলা যাক সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কি। সাপোর্ট মানে হলো সহায়তা করা বা সমর্থন করা। এখানে চার্টের মধ্যে বা টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে যখন প্রাইস কোনো একটা লেভেলের মধ্যে আসে এবং সেই লেভেলে যখন প্রিভিয়াসলি দুই একবার প্রাইস বাউন্স ব্যাক করে তখন এটা একটা সাপোর্ট হিসাবে কাজ করে। তখন প্রাইস এই লেভেলে আসার পর এই সাপোর্ট লেভেলটা প্রাইসকে উপরের দিকে আবার পুশ করে। এন্ড রেজিস্ট্যান্স মানে হলো প্রতিরোধ করা বা বাধা দেওয়া। সোজা বাংলায় যদি এখানে বলে, প্রাইস এখানে একটা লেভেলে আসার পর এখানে প্রাইসকে আর উপরে যেতে দেয় না। একটা লেভেল, একটা রেজিস্ট্যান্স, একটা লাইন থাকে যেটা প্রাইসকে আর এর উপরে যেতে দেয় না, যার ফলে প্রাইস এইখান থেকে এই লেভেলটা থেকে প্রাইস আবার এই দিকে নিচের দিকে আসে। আবার এখানে সাপোর্ট লেভেলে যেটা প্রাইসকে আর নিচে যেতে দেয় না ওইটা আবার উপরের দিকে পুশ করে, তারপরে আবার রেজিস্ট্যান্সে গিয়ে আটকায়। তো এক পর্যায়ে এমন কয়েকবার হওয়ার পরে এক পর্যায়ে হয় সাপোর্ট ভেঙে নিচে চলে আসে বা রেজিস্ট্যান্স ভেঙে উপরে চলে যায়। কিন্তু এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের লেভেলগুলো খুব স্ট্রং থাকে। আপনি যদি একজন ট্রেডার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এই দিকগুলোতে খেয়াল রাখতে হবে, কারণ যদি আপনি রেজিস্ট্যান্স লেভেলে বাই করেন তাহলে দেখবেন আবার প্রাইস এইখানে নিচে চলে আসবে, আপনার এখানে লস হবে। আবার যদি আপনি সাপোর্ট লেভেলে শর্ট করেন বা সেল করেন তাহলে দেখবেন প্রাইস এখান থেকে আবার এইভাবে উপরে চলে যাবে। সো এই লেভেলগুলো চেনা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি কিছু এক্সাম্পল দিব, প্লাস হলো আপনাদেরকে কিছু লাইভ ড্র করে দেখাবো কিভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র করবেন। সো আমি এখানে বিটকয়েনের চার্টে 4 আওয়ারলি টাইম ফ্রেমে নিয়ে নিয়েছি। সেম চার্টই থাকে স্টক মার্কেটের মধ্যে অ্যান্ড ফরেক্স মার্কেটের মধ্যে, সেম অ্যানালাইসিসই থাকে। সো আপনারা যে জায়গায় সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র করতে চান ওই জায়গায় চার্টটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে আমি কিছু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল আপনাদের ড্র করে নিচ্ছি। তারপর আমি আপনাদের বিস্তারিত বলবো আমি কেন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসেবে এটাকে ধরেছি। সো আমি এখানে ট্রেন লাইন থেকে হরিজন্টাল রেতে যাচ্ছি, যাওয়ার পর এখানে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স অ্যাড করে দিচ্ছি। সো আমি এখানে 4টা লাইন ড্র করে নিয়েছি। এখানে সবার উপর যে লাইনটা দেখবেন এখানে কিন্তু বিটকয়েন কয়েকবার এসেছিল, একবার এখানে টাচ করে তারপরে এখানে আবার ট্রাই করে এই লেভেলটাকে বিটকয়েন ব্রেক করতে পারে নাই। তারপরে এখানে আরেকবার বিটকয়েন এখানে ট্রাই করেছিল, এই লেভেলটা ব্রেক করতে পারে না এবং কিছুটা কাছাকাছি এসে বিটকয়েন আবার এই লেভেলে চলে আসে। কারণ এই লেভেলে আসার কারণ হলো এখানে একটা সাপোর্ট রয়েছে এবং এই লেভেলটা যখন বিটকয়েন ফাইনালি ভলিউমের সাথে এই লেভেলটা ব্রেক করে, এই লেভেলে একটা সাপোর্ট পাওয়ার পর যখন বিটকয়েন এখানে ব্রেক করে তখন কিন্তু এখানে হিউজ পরিমাণ একটা পাম্প হয়। সো বেসিক্যালি এটা একটা নিউজ পাম্প ছিল, তারপরেও এই ব্যাপারটা কিছুটা এরকম কাজ করে সবসময়। তারপরে এখানে একটা ছোট একটা রেজিস্ট্যান্স রয়েছে, এখানে একবার ট্রাই করেছিল, তারপরে এখানে আরেকবার ট্রাই করেছিল কিন্তু এটা ব্রেক করতে পারে নাই। অ্যান্ড নেক্সট আমাদের যে একটা জোন রয়েছে এটা একটা নির্দিষ্ট স্পেসিফিক কোনো প্রাইস না, এটা একটা জোন। এই জোনের মধ্যেই এটা একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। এখানে আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হলো সাপোর্ট বিকাম এ রেজিস্ট্যান্স অ্যান্ড রেজিস্ট্যান্স বিকাম এ সাপোর্ট। যেমন ধরুন প্রাইস এখান থেকে আসার পর এখানে আসে এই লেভেলটাতে হিট করার থেকে এখানে নিচে চলে আসে। এখানে এমনও হতে পারে প্রিভিয়াসলি এখানে কোনো একটা রেজিস্ট্যান্স ছিল প্রিভিয়াস চার্টের মধ্যে, বা এটা একটা জোন, যেমন ধরুন 50,000 বা 55,000 বা 40,000 45,000 এরকম কোনো জোন যেখান থেকে মানুষ বেশি পরিমাণ সেল করে আর যার পরে প্রাইস এখানে নিচে চলে আসে। অ্যান্ড সেম ব্যাপারটা এখানেও হতে পারে এটা প্রিভিয়াসলি কোনো এক জায়গায় সাপোর্ট বা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করেছিল, এই জন্য এটা এখানে সাপোর্ট হিসেবে কাজ করে। তারপরে এখানে কয়েকবার যখন দেখতে পাচ্ছেন এখানে উপরে আসে তারপরে আবার নিচে আসে, এই সাপোর্ট লেভেলটা টেস্ট করে, তারপরে যখন ফাইনালি এখানে ব্রেকআউট করার পর এখানে আরেকটা নতুন রেজিস্ট্যান্স তৈরি করে, রেজিস্ট্যান্স করার পর এখানে আবার এটা নিচে চলে আসে। তারপরে এই রেজিস্ট্যান্স লেভেলটাকেই এটা একটা সাপোর্ট হিসেবে তৈরি করার পর আবার এটাকে বারবার টেস্ট করার পর আবার যখন এখান থেকে ব্রেকআউট করে উপরে আসার পর এখানে আরেকটা রেজিস্ট্যান্স পায় অ্যান্ড রেজিস্ট্যান্সটা যখন আবার এটাকে ব্রেক করতে চায় তখন এই রেজিস্ট্যান্সটাই এটাকে সাপোর্ট হিসেবে কাজ করে। তারপরে যখন প্রাইস এই লেভেলটা ভেঙে এটা নিচে চলে আসবে তখন এই লেভেলটা আবার এটাকে সাপোর্ট হিসেবে কাজ করবে। এখানে সেম ব্যাপারটা এখানেও বিটকয়েনের চার্টে রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে একবার রেজিস্ট্যান্স হিসেবে এটা কাজ করে, তারপরে এখানে আরেকবার রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে, এখানে আরেকবার রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে, এখানে একবার রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে,
তারপরে ফাইনালি যখন এখান থেকে এটা ভেঙে উপরে চলে আসে, এই রেজিস্ট্যান্সটা ভেঙে উপরে চলে আসে, তখন কিন্তু আবার এই রেজিস্ট্যান্সটা লেভেলটা যেটা রয়েছে এই লেভেলে যখন এটা হিট করার পর প্রাইস আবার নিচে চলে আসে। নিচে আসার পর আমাদের এই যে রেজিস্ট্যান্সটা রয়েছে এটাকে এটা সাপোর্ট হিসেবে তৈরি করে। যেহেতু এটা প্রিভিয়াসলি ভালো একটা রেজিস্ট্যান্স এরিয়া ছিল, যার ফলে এখানে সাপোর্টটাও খুব ভালো হয় অ্যান্ড প্রাইস এখান থেকে নিচে ব্রেক করতে পারে না অ্যান্ড প্রাইস এখান থেকে উপরে চলে আসে। এই রেজিস্ট্যান্স লেভেলটাও ব্রেক করে প্রাইস প্রায় এখানে $44,000 দিকে চলে আসে। তারপরে আমাদের $44,600 যে লেভেলটা আছে এই লেভেলটাকে একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসেবে ধরার কারণ হলো এখানে একবার এটাকে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে, তারপরে এখানে কিছুটা একবার এটাকে সাপোর্ট হিসেবে কাজ করে, তারপরে এখানে আবার সাপোর্ট, এইখানে আবার সাপোর্ট, এইখানে আবার অনেকবার সাপোর্ট ছিল এবং এই সাপোর্টটা যখন ব্রেক করে তখন সোজা এই নিচের সাপোর্টটাতে চলে আসে প্রাইস। তারপরে এইখানে আবার এটাকে রেজিস্ট্যান্স হিসাবে কাজ করে, এইখানে রেজিস্ট্যান্স হিসাবে কাজ করে, যখন এটা ব্রেক করে রেজিস্ট্যান্সটা তখন এই রেজিস্ট্যান্স লেভেলটাতে টাচ করে, তারপরে এখানে আরও একবার রেজিস্ট্যান্স হিসাবে কাজ করে। এই লেভেলটা অনেক গুরুত্বপূর্ণ একটা লেভেল হওয়ার কারণ হলো এখানে অনেকবার এটাকে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসাবে এটা কাজ করে। এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলটা আপনি ইউজ করে আপনি যদি এখানে যখন এই রেজিস্ট্যান্স লেভেলটা ব্রেক করে তখন কিন্তু প্রাইস এই লেভেলে চলে আসে সোজা, আপনি কিন্তু এখানে একটা হিউজ প্রফিট গেইন করতে পারতেন। তারপরে এখান থেকে এই লেভেলে চলে আসে, তারপরে এইখানে যদি আপনি একটা লং পজিশন নিতেন এই লেভেলে চলে আসে, তারপরে এইখানে যখন এই সাপোর্ট লেভেলটা ব্রেক করে তখন যদি আপনি একটা শর্ট পজিশন ওপেন করতেন তাহলে এই লেভেলে এটা চলে আসে, তো এখানে একটা ভালো প্রফিট হতো। তারপর আবার এখানে যদি আরেকটা শর্ট পজিশন ওপেন করতেন তাহলে এতটুকু পর্যন্ত একটা ভালো প্রফিট হতো। তারপরে এই লেভেলে যদি আবার আপনি লং করতেন তাহলে এতটুকু পর্যন্ত আপনার এখানে একটা প্রফিট হতো। শুধুমাত্র সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল অ্যাড করে আপনি একটা ভালো আইডিয়া নিতে পারবেন যে মার্কেটে নেক্সট কি হতে পারে। সো আমাদের নেক্সট যে লেভেলটা রয়েছে এটা হলো $30,600 এই লেভেলটা। এখানে অনেকে হয়তো বা বলতে পারেন এইখানে মার্কেট তো এতটুকু পর্যন্ত এসেছিল $28,700। আমরা এই উইক্সগুলো আছে বা যে শ্যাডোগুলো আছে এই শ্যাডোগুলোকে আমরা এখানে ক্যান্ডেল হিসেবে ধরবো না, কারণ এখানে অনেক সময় প্রাইস ম্যানিপুলেশনের কারণে অনেক বড় ধরনের শ্যাডো তৈরি হয়। সো এইগুলো না ধরলেই বেটার, বা আপনি যদি ধরেন তাহলে এইভাবে এটাকে রেঞ্জ হিসাবে ধরতে পারেন। ধরেন এই লেভেলটা থেকে এই লেভেলটা আমরা একটা লেভেল হিসাবে বা একটা রেঞ্জ হিসাবে ধরতে পারি, একটা সাপোর্ট রেঞ্জ হিসাবে ধরতে পারি। এই লেভেলটাতে আসার পর এখানে প্রাইস অনেকবার বাউন্স ব্যাক করে, যদি আমরা এখানে দেখি এখানে একবার, তারপরে হলো এখানে আরেকবার, এখানে আরেকবার, এখানে আরেকবার, তারপরে হলো এখানে একবার, এখানে কিছুটা একবার, এখানে আরেকবার, এইখানে আরেকবার। সো বলতে গেলে এই লেভেলটা একটা ভালো একটা সাপোর্ট লেভেল এবং এইখান থেকে ব্রিটিশ বাউন্স হয়ে আমাদের এই যে রেজিস্ট্যান্স লেভেলটা রয়েছে এই রেজিস্ট্যান্স লেভেলে চলে আসে। তারপর আবার এখান থেকে প্রাইস নিচে চলে আসে, তারপরে এইখান থেকে এই লেভেলটাতে একবার টাচ করে অ্যান্ড আবার নিচে চলে আসে, তারপর প্রাইস এই লেভেলটা ব্রেক করার পর সোজা উপরে চলে যায়। সো এই হলো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলের কাহিনী। যদি এখানে আরেকটা বিষয় হতে পারতো, যদি প্রাইসটা এইভাবে নিচে চলে আসতো সোজা, ধরুন এই লেভেলে চলে আসলো বা প্রাইসটা ধরুন এই লেভেলে চলে আসার পর এটাকে আবার এখান থেকে বাউন্স ব্যাক করলো, তারপরে আবার এখানে চলে আসলো। এই লেভেলে চলে আসার কারণ হলো এই লেভেলে একটা সাপোর্ট রয়েছে, এখানে প্রিভিয়াসলি রেজিস্ট্যান্স রয়েছে। যদি প্রাইস এখান থেকে নিচে চলে আসতো তাহলে এই লেভেলটাতে একটা সাপোর্ট হিসাবে এখানে পাইতো, আর যদি প্রাইসটা এখান থেকে বাউন্স করতো তাহলে এটাকে একটা স্ট্রং রেজিস্ট্যান্স হিসাবে এটা ফিল করতো অ্যান্ড প্রাইস আবার এখানে নিচে আসার সম্ভাবনা থাকতো আর কি। তো কয়েকবার এটা ট্রাই করার পরে গিয়ে এটা যদি এই লেভেলটাকে ভাঙতে পারতো। সো এইভাবেই আপনি এখানে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আইডেন্টিফাই করতে পারবেন, কোনটা ভালো সাপোর্ট এবং কোনটা ভালো রেজিস্ট্যান্স। এগুলো যদি আপনি বুঝতে পারেন ভালো করে তাহলে মার্কেটের মুভমেন্ট খুব ইজিলি আপনি এখানে প্রেডিক্ট করতে পারবেন যে মার্কেটের নেক্সট মুভ কি হতে পারে। এখানে আরেক ধরনের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হয়ে থাকে, এটাকে মূলত ট্রেন্ড লাইনও বলা হয়। ধরুন আমি এখান থেকে যদি টানি এই ট্রেন্ড লাইনটা, ধরুন এই লেভেল পর্যন্ত টানলাম অ্যান্ড আমি আর একটু উপরে করে দিচ্ছি, এটাকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। ধরুন এইভাবে আমি এই ট্রেন্ড লাইনটা টানলাম, তারপরে আমি এই লেভেল থেকে এটাকে আবার এইভাবে টেনে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে একটা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল বা একটা ট্রেন্ড লাইন যে কোনোভাবেও হতে পারে। এখানে একবার এখানে টাচ করে, তারপরে এখানে টাচ করার পর আবার এইটা প্রাইস এখানে নিচে চলে আসে অ্যান্ড এখান থেকে আবার এই সাপোর্টটা টাচ করার পর এই ট্রেন্ড লাইনটাকে আবার এখানে টাচ করে, তারপরে এখান থেকে প্রাইস আবার এক্স্যাক্টলি এই ট্রেন্ড লাইনের এই রেজিস্ট্যান্সটাতে টাচ করে, তারপরে এখানে প্রাইস আবার এর নিচে আসে এবং যখন এই সাপোর্টটা এবং ট্রেন্ড লাইনের এই সাপোর্টটা ব্রেক করে তখন প্রাইস এখানে অনেক নিচে চলে আসে। সো আমি এখানে ফরেক্স থেকে ইউরো ইউএসডিটির একটা চার্ট নিয়েছি। এখানে যদি দেখেন এইখানে একটা ট্রেন্ড লাইন তৈরি হয়েছিল, এটাকে রেজিস্ট্যান্স হিসেবে এখানে কাজ করে, তারপরে এখানে কাজ করে, এখান থেকে যখন আবার ব্রেক করে তখন এইখানে চলে আসে প্রাইস,
তারপরে এখান থেকে আবার প্রাইস এইখানে হিট করে এই রেজিস্ট্যান্সটাতে, তারপরে এখানে আবার একটা সাপোর্ট তৈরি করে, তারপরে এখান থেকে আবার এই রেজিস্ট্যান্সটাতে এখানে হিট করে। ফাইনালি যখন এই রেজিস্ট্যান্সটা এই সাপোর্টটা ব্রেক করে প্রাইস নিচে চলে আসে, তখন প্রাইস এতটুকু নিচে চলে আসে। অ্যান্ড এতটুকু নিচে আসার পরে এখানে যেটা পায় সেটা হলো এই লেভেলে যে রেজিস্ট্যান্সগুলো রয়েছে, এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে, এখানে রয়েছে, তারপর হলো এখানে কিছুটা সাপোর্ট রয়েছে, এখানেও রেজিস্ট্যান্স রয়েছে। এই লেভেলে আসার পর প্রাইস এখানে একটু আটকায়, তারপর প্রাইস একটু উপরে যাওয়ার চেষ্টা করলেও প্রাইস এখানে উপরে যেতে পারে না। তারপর দেখতে পাচ্ছেন এই লেভেল থেকে আবার এখানে প্রাইস নিচে চলে আসে। তারপর নিচে আসার পর এখানে যে সাপোর্টটা রয়েছে প্রিভিয়াস সাপোর্ট, এখানে যে সাপোর্টটা রয়েছে এই সাপোর্টটাকে এটা এখানে সাপোর্ট হিসেবে তৈরি করে পরবর্তী কয়েকবার। এখান থেকে প্রাইস এখান থেকে এতটুকু টাচ করে, তারপর আবার এখানে আসার পর এইখানে একটা সাপোর্ট তৈরি করে, তারপর প্রাইস বেশি পরিমাণ সেল প্রেসার থাকার কারণে প্রাইস এখানে এই সাপোর্টটা ভেঙে প্রাইস এখানে নিচে চলে আসে। সো তারপরে এখানে আমি ঢাকা স্টকের DSCX এর এখানে একটা চার্ট নিয়ে নিয়েছি। অ্যান্ড এখানে যদি আপনি দেখেন আমি 3টা লাইন ড্র করেছি। একটা হলো এখানে এটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করে। প্রিভিয়াসলি যদি দেখেন এখানে একবার রেজিস্ট্যান্স হিসাবে কাজ করে, এখানে একবার রেজিস্ট্যান্স হিসাবে কাজ করে, এখানে একবার রেজিস্ট্যান্স হিসাবে কাজ করে। তারপর ফাইনালি যখন কিছুদিন আগে এখান থেকে প্রাইস উপরে আসে, তারপরে কিন্তু এইটাকে একটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করে এবং প্রাইস কিন্তু এখানে নিচে চলে আসে। এখন আমরা DSCX এর এখানে প্রাইস যদি দেখি তাহলে নিচ পর্যন্ত এতটুকু এই লেভেলটা পর্যন্ত কিন্তু প্রাইস আসতে পারে। তারপরে আমাদের এখানে যে সাপোর্ট লেভেলটা রয়েছে এটা ড্র করার কারণ হলো এখানে যদি দেখেন এখানে বলতে গেলে কিছু একবার তারপরে হলো এখানেও বলতে গেলে কিছু একবার, এখানে একবার, এখানে একবার, এখানে একবার, তারপরে হলো এখানে আরেকবার, তারপরে এখানে এই সাপোর্ট লেভেলটাকে আরেকবার রেজিস্ট্যান্স হিসেবে এখানে কাজ করে, তারপরে বলতে গেলে কিছুটা এখানেও একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। সো যার কারণে আমরা এখানে বলতে পারি এটা একটা স্ট্রং সাপোর্ট লেভেল এবং প্রাইস যদি এখান থেকে নিচে আসে তাহলে এই লেভেলটাতে আইসা প্রাইস আটকাতে পারে। অ্যান্ড এর নিচে আমাদের যে প্রাইসটা রয়েছে এখানে যদি আমরা দেখি এখানে একবার রেজিস্ট্যান্স, এখানে আরেকবার রেজিস্ট্যান্স, তারপরে এই রেজিস্ট্যান্সটা ব্রেক করতে পারে না, এখানে প্রাইস নিচে চলে আসে। তারপর প্রাইস এখানে আবার উঠলেও এই লেভেলটা আইসা আবার প্রাইস এখানে রিজেক্ট হয়, তারপর প্রাইস এখানে আবার নিচে চলে আসে। এখানে দেখতে পাচ্ছেন একটু কনসোলিডেট হয়েছিল, রেজিস্ট্যান্সটা ভাঙতেও পারছিল না এবং নিচের দিকেও আসতে পারতেছিল না। তারপরে এখানে আবার এখানে সাপোর্ট, এখানে সাপোর্ট, এখানে আরেকবার সাপোর্ট, এই লেভেলটা মূলত এই জন্য আর কি আপনার সাপোর্ট হিসেবে অ্যান্ড রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। যদি প্রাইস এটাকেও ব্রেক করে নিচে আসে তাহলে আমরা প্রাইস এই লেভেলে দেখতে পারবো। সো এইভাবেই আপনি এখানে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল ড্র করতে পারবেন যে কোনো লেভেলে, যে কোনো স্টকের মধ্যে বা ফরেক্সের মধ্যে বা ক্রিপ্টোর মধ্যে, যে কোনো কয়েনের মধ্যে এইভাবে ড্র করতে পারবেন যেগুলোতে ভালো পরিমাণ ভলিউম বা লিকুইডিটি রয়েছে এবং কন্টিনিউয়াসলি ট্রেডিং হয়। এমন না যে হঠাৎ করে একটা স্পাইক আসলো বা $2,000 দিয়ে এই কয়েনকে পাম্প করা যায়, ডাম্প করা যায়, এরকম কয়েনে এইসব টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ লাগে না। অ্যান্ড লাস্টলি আমি বলে নিচ্ছি এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলটা কাজ করে কেন। ধরুন এই লেভেলটাতে যখন বারবার প্রাইস রিজেকশন হচ্ছিল, তার মানে এখানে ছিল বায়ার এবং সেলারের মধ্যে একটা যুদ্ধ চলছিল। বায়ার এখানে বাই করছিল কন্টিনিউসলি এবং সেলার এখানে সেল করছিল, কিন্তু প্রাইস একটা মুভে আসতে পারতেছিল না। যখনই এখানে বায়ারের ফান্ড শেষ হয়ে যায় এবং সেলারের কাছে পর্যাপ্ত পরিমাণ BTC আছে, তারপরে সেলার এখানে সেল করতে থাকে, তারপর প্রাইস এখানে নিচে এত পরিমাণ ডাম্প করতে থাকে। সো যখন এই লেভেলে আসে তখন আমাদের মতন সাধারণ মানুষ বা আবার যারা নতুন বায়ার আছে তারা এখানে বাই করতে থাকে এবং তারা মনে করতেছিল এখানে প্রাইস উপরে যাবে। তারপরে এখানে বাই করতে প্রাইসকে এই লেভেলে নিয়ে আসে। তারপরে এখানে সেলাররা দেখতেছিল একটা রেজিস্ট্যান্স রয়েছে, তো তারা এখানে কি করে আবার সেল করা শুরু করে, বা আমরা এখানে যারা আছি তার শর্ট পজিশন ওপেন করা শুরু করি বা সেল করে দেই, কারণ হলো এই লেভেলে একটা রেজিস্ট্যান্স রয়েছে, আমরা এখান থেকে প্রফিট বুক করে এখান থেকে সেল করে দেই, যার কারণে মার্কেট এখানে নিচে চলে আসে এবং এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্সকে মার্কেট এত বেশি রেসপেক্ট করে। এটা হলো ডিমান্ড এবং সাপ্লাই জোন। আপনার যদি এই ভিডিও সম্পর্কে কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন একটা, অ্যান্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের টেকনিক্যাল অ্যানালাইসিস এবং মার্কেট আপডেট পাওয়ার জন্য।